সুপ্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরু করছি দীপ্ত কৃষি সংলাপ, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে উত্তম কৃষি চর্চা এবং তার প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জ। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, যিনি প্ল্যান্ট প্যাথোলজি বিভাগের একজন শিক্ষক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। আরও একটি অতিরিক্ত পরিচয় আছে, তিনি রেজিস্টার্ড ট্রেইনার এই গ্লোবাল গ্যাপের। আমরা গ্যাপ বা গ্লোবাল গ্যাপ এই বিষয়টি নিয়ে একটু জানবো তার কাছ থেকে। তার আগে একটু বলে রাখি যে এই টার্মটি কিন্তু আমাদের কাছে নতুন। আমরা অনেকেই খুব ভালো মতো জানি, অনেকে একেবারেই কিছু জানি না। আর এই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো, গ্যাপটা কি এবং উত্তম কৃষি চর্চার সাথে এই গ্যাপের যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে মিল করতে পারি এবং একই সাথে এটির প্রয়োজনীয়তা কি, গুরুত্ব কি, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে পারি। আমি প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ আপনার কাছেই যাই যে আসলে আমরা বলছিলাম যে উত্তম কৃষি চর্চা, কৃষি চর্চার সাথে তো আমাদের মানুষজন বা আমাদের কৃষকরা অনেক দিন থেকেই জড়িত। আপনারা উত্তম কৃষি চর্চা বলতে চাইছেন কেন, বা এটির বিষয়টা কি বা এটার গুরুত্বটা কি, এটা যদি আমাদেরকে একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ রাজা ভাই। আমরা একটু পিছন থেকে শুরু করি যে আমরা আমাদের আগের কৃষিটাকে কিন্তু বলতাম খোরপোশ কৃষি। আজকে আমরা কৃষির যে জায়গাটাতে এসেছি এটাকে আমরা বলি বাণিজ্যিক কৃষি, এবং সামনের কিন্তু আমরা বলি যে আমরা স্মার্ট কৃষিতে যেতে চাই, রপ্তানিমুখী কৃষিতে যেতে চাই। এবং অন্যদিকে যদি আমরা একটু দেখি, একসময় কিন্তু আমাদের খাদ্য ঘাটতির দেশ ছিল, আমরা এখন মোটামুটি দানাদার শস্য সহ অনেক খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু আমাদের সামনের যে চ্যালেঞ্জ সেটি হলো নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধান করা, পুষ্টিকর খাদ্যের নিশ্চয়তা বিধান করা। সেই দৃষ্টিকোণে এই যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উত্তম কৃষি চর্চা, এটিকে আমরা বলি আধুনিক কৃষির একটি অনুষঙ্গ। এটা কি করবে? এটা হলো যে কতগুলো নীতিমালা, কতগুলো সুপারিশ, কতগুলো বিধি, যেটি আপনি ফসল উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং পরিবহনের প্রয়োগ করা হলে আপনার যে ফসলটা হবে, যে খাবারটা হবে, সে খাবারটা নিরাপদ খাবার হবে। তার মানে উত্তম কৃষি চর্চা অনুসরণ করলে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাওয়া যাবে। এবং পাশাপাশি এটি শুধু খাদ্যের নিরাপদতা নিশ্চয় করে না, এটা কিন্তু পরিবেশের সেফটিও এনশিওর করে। এবং এই কৃষির সাথে যেসব লোক জড়িত, যারা কাজ করে, সেই শ্রমিকদের ওয়েলফেয়ার, কল্যাণ এবং তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু এটা এনশিওর করে। তার মানে আপনি যেটা বলতে চাইছেন যে উত্তম কৃষি চর্চা হচ্ছে আধুনিক একটি অনুষঙ্গ, যেটি আসলে আমাদের সার্বিক কৃষি উন্নয়ন, কৃষকের উন্নয়ন এবং নিরাপদ খাদ্য উৎপাদন বা নিরাপদ কৃষির ক্ষেত্রে এটা একটা ভূমিকা রাখবে। তাহলে আমরা এইটাকে আজকাল এত গুরুত্ব দিতে চাইছি কেন? শুধু কি নিরাপদ খাদ্যের দৃষ্টিভঙ্গি থেকেই, নাকি আরো কোনো মানে লক্ষ্য বা উদ্দেশ্য আমাদের আছে? অবশ্যই চমৎকার বলছেন। সেটা হলো যে আমরা শুধু যে নিরাপদ খাদ্য তা না, আরও কিছু উদ্দেশ্য আমাদের রয়েছে। আপনি দেখবেন বাংলাদেশে কৃষিতে একটি ঐতিহাসিক পরিবর্তন হয়েছে, আমাদের উৎপাদন বেড়েছে। অনেকগুলো ফল ফসলে কিন্তু আমরা বৈশ্বিক র্যাঙ্কিংয়ে 1 থেকে 10-এর ভিতরে অবস্থান করছি। আমরা চাল উৎপাদন বলি, শাকসবজি উৎপাদনে তৃতীয়, আমরা আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে সপ্তম, অনেকগুলো ফসলে কিন্তু আমরা ভালো করেছি। বাট আমরা যদি রপ্তানির দিকে খেয়াল করি, সেখানে কিন্তু আমাদের তেমন কোনো অবস্থান নাই। আমাদের এই যে কৃষি, ফল ফসল, শাকসবজি, এটা রপ্তানিটা এথনিক মার্কেট। আমাদের বিদেশে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বাংলাদেশিরা যেখানে থাকে সেখানেই শুধু যায়, মেইন স্ট্রিম মার্কেটে কিন্তু আমাদের পণ্যগুলো যায় না। সেই জায়গায় আমার মার্কেট অ্যাক্সেস বা এক্সপোর্ট যদি আমাকে করতে হয় কৃষি পণ্যের, সেটা একটা প্রি রিকোয়ারমেন্ট আপনি বলতে পারেন যে গ্যাপ সার্টিফিকেট। গ্যাপ কিন্তু একটা সার্টিফিকেট, এটা একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা যদি থাকে তাহলে এটা এনশিওর করবে যে এটা নিরাপদ। তখন আপনি একটা মার্কেট অ্যাক্সেস পাবেন, পৃথিবীর মেইন স্ট্রিম মার্কেটগুলোতে আপনার পণ্য নিয়ে আপনি যেতে পারবেন। সুতরাং কৃষি পণ্যের যে রপ্তানির যে আমাদের ইচ্ছা রয়েছে, আমাদের প্রত্যাশা রয়েছে, সে জায়গায়ও কিন্তু এটা একটা অপরিহার্য বিষয় আর কি। একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, আমরা জানি যে কৃষি পণ্য রপ্তানির কথা বলেন বা নিরাপদ খাদ্য উৎপাদনের কথা বলেন, এর পেছনে তো অনেকগুলো কাজ আছে। যেমন কৃষক পর্যায়ে কাজ আছে, উপকরণ প্রদান করেন যারা, সেই পর্যায়ের কাজ আছে, আবার উৎপাদন পরবর্তী যে প্রক্রিয়াজাতকরণ, সেখানে অনেকগুলো কাজ আছে। আপনাকে একটু বুঝিয়ে বলবেন যে আসলে কোন কোন জায়গাগুলোতে আমাদের এই চর্চাটা খুব বেশি করে দরকার, যাতে আমরা নিরাপদ খাদ্যটি পাই। কারণ এটা তো ঠিক যে আমরা অনেক সময় অতিরিক্ত সার ব্যবহার করি, অনেক সময় অতিরিক্ত
কীটনাশক ব্যবহার করি, আবার এটার যে হ্যান্ডলিং এটাও অনেক সময় আমরা ঠিক মতো করতে পারি না। তাহলে উত্তম কৃষি চর্চা কি এখানে একটা বড় সমস্যার জায়গা না? উত্তম কৃষি চর্চা মানে আমরা বলি ফসলের মাঠ থেকে ভোক্তার টেবিল, পুরো প্রক্রিয়াতেই কিন্তু আপনি বেস্ট প্র্যাকটিসগুলো করতে হবে, এবং সেটা কিন্তু প্রি প্রোডাকশন থেকে শুরু করতে হবে। প্রি প্রোডাকশন, প্রোডাকশন, প্রি হারভেস্ট, হারভেস্ট, সংগ্রহ করা এবং সংগ্রহ পরবর্তী যে কার্যক্রম আপনি যেগুলো বলেছেন, সব জায়গায় কিন্তু আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে। যেমন আমরা সারের কথা বলেছি, আপনি মাটি পরীক্ষা করে সার দিতে হবে, আপনি পেস্টিসাইড কীটনাশক সেটা সুপারিশমালা অনুসরণ করে দিতে হবে, এবং এরপরে কিন্তু আবার অনেকগুলো টেস্টিং আছে। আপনাকে কিন্তু ওই ফসলটা আবার টেস্ট করে দেখতে হবে কোনো বালাইনাশকের অবশিষ্ট অংশ ফসলে আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু আপনি গ্যাপ সার্টিফিকেট পাবেন না। তার মানে পুরো প্রক্রিয়াটা এমনভাবে সাজানো যে এখানে আপনি ওই সুনির্দিষ্ট নিয়মকানুন অনুসরণ না করলে আপনি কিন্তু ফাইনালি টেস্টিংয়ে আপনি উতরে যেতে পারবেন না, এবং সার্টিফিকেটও কিন্তু আপনি পাবেন না। এখানে জৈব বালাইনাশক ব্যবহারের বিষয় রয়েছে এবং আরও অনেকগুলো বিষয় এর সাথে জড়িত রয়েছে। তা আমরা আসলে এই জায়গাটাতে একবারেই নতুন, বাংলাদেশও এই জায়গাটাতে নতুন। আমরা কাজ শুরু করেছি, এখন এগুলো নিয়ে সরকারও কাজ শুরু করেছে, সার্বিকভাবে কিছু কাজ শুরু হয়েছে। আমি যতটুকু জানি যে কাজগুলো সবই খুব প্রাথমিক পর্যায়ে এবং চ্যালেঞ্জগুলোও আছে অনেক। বিশেষ করে যে প্র্যাকটিসগুলোর কথা আমরা বলছি, যে চর্চা বা অনুশীলনের কথাগুলো আমরা বলছি, সেগুলোতে আমাদের কৃষকদেরকে অভ্যস্ত করানোটাও খুব কঠিন। আপনি নিজে ব্যক্তিগতভাবে এর প্রশিক্ষণের সাথে জড়িত, মাঠ পর্যায়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার অবজারভেশন কি, আপনি কি দেখছেন যে আসলেই এটা কি আমরা অভ্যস্ত করাতে পারবো আমাদের উৎপাদন পর্যায়ে বা উৎপাদন পূর্ব বা পরবর্তী পর্যায়ে? আপনার কাছে আচ্ছা, আমরা একটা একটা করে বিষয় আসতে পারি। ধরেন প্রশিক্ষণের বিষয়টা যদি আপনি বলেন, আমাদের কিন্তু কৃষিতে এখন অনেক তরুণ শিক্ষিত যারা উদ্যোক্তা বলে, কৃষক না উদ্যোক্তা, তারা কিন্তু কৃষিতে বিনিয়োগ করেছে। তারা কৃষির এগুলোকে প্রকল্প বলে, যে এটা আমার একটা প্রজেক্ট বা প্রকল্প, এবং তারা কিন্তু আধুনিক পদ্ধতিতে কিন্তু চাষাবাদ করে। তারা মালচিং পেপার দেয়, ফেরোমন ট্র্যাপ দেয়, বায়োলজিক্যাল জৈব বালাইনাশক তারা ব্যবহার করে, নিরাপদ উৎপাদন করতে চায়। তো সেই জায়গাটাতে সরকার একটা প্রকল্প নিয়েছে। আপনি জানেন যে বিগত সরকার যে পার্টনার একটা প্রকল্প ছিল, সেই প্রকল্পের অধীনে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কিন্তু যেই জায়গাটাতে চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে প্রশিক্ষণার্থী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিড বেসড হতে হবে। আমি যাকে তাকে নিয়ে এসে প্রশিক্ষণ দিলেই কিন্তু প্রশিক্ষণটা সফল হবে না। যার প্রয়োজন আছে, যার আগ্রহ আছে, তাকে প্রশিক্ষণ দিতে হবে। এবং আমরা এখানে আরও কিছু খেয়াল করি, অনেক সময় প্রশিক্ষকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি যদি আমার পছন্দ মতো একজনকে নিয়ে এসে প্রশিক্ষক হিসেবে দেই, তাহলে কিন্তু প্রশিক্ষণটা ফলপ্রসূ হয় না। তো প্রশিক্ষক যথাযথভাবে নির্বাচন করা, প্রশিক্ষণার্থী নির্বাচন করা, এবং অনেক সময় এমনও শোনা যায় যে একদিনের প্রশিক্ষণ 4 ঘন্টায় শেষ হয়ে যায়। আচ্ছা, প্রশিক্ষণার্থী নির্বাচন সেটিও অনেক সময় আমরা ঠিকমতো করি না। অনেক সময় প্রশিক্ষক নির্বাচন সেটিও আমরা অনেক সময় ঠিকমতো করতে পারি না। আবার অনেক সময় প্রশিক্ষণের যে সময়কালটা সেটিও ঠিকমতো বিবেচনা করা হয় না। তাহলে এই প্রশিক্ষণের অর্থটা কি? মানে আমরা বড় বড় প্রকল্প নিচ্ছি, বড় বড় কাজ করছি, প্রশিক্ষণ যদি অর্থবহ না হয় তাহলে হবে কেমন করে? প্রশিক্ষণ আমরা বলে থাকি যে 3টা বিষয়ের যদি পরিবর্তন না হয় তাহলে প্রশিক্ষণ ফলপ্রসূ হয় না। একটা হলো KAS, আমরা নলেজ মানে তার জ্ঞানের পরিবর্তন হবে, দক্ষতার উন্নয়ন ঘটবে, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। এখন সে জায়গায় আপনাকে বুঝতে হবে যে এটা কি প্রকল্পে ধরা আছে সেই জন্য প্রশিক্ষণ, নাকি দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ। আমাকে আমার যে আউটকামগুলো আছে সেগুলো অ্যাচিভ হলো কিনা এবং তার সেই পরিমাণ কাঙ্ক্ষিত উন্নয়ন হলো কিনা সেটাকে আবার ভেরিফাই করা এবং ফলো আপ করা। এই যে সার্বিক পুরো বিষয়গুলো যদি না থাকে, আপনি হুট করে একজনকে ধরে আনলেন, একদিন একটা ট্রেনিং দিলেন, ছেড়ে দিলেন, তাহলে কিন্তু এটা ফলপ্রসূ কখনোই হবে না। আরেকটা জিনিস অবশ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে মানে যেটা আমার মনে হয় বা আমি জেনেছি, আপনি নিশ্চয়ই এটা জানবেন, যে আমরা অনেক সময় দেখি যে হয়তো একজন কৃষককে জিজ্ঞেস করা হলো যে আপনি কী কী প্রশিক্ষণ পেয়েছেন, উনি হয়তো দেখা গেল যে গড় গড় করে 10টার নাম বলে দিল। অর্থাৎ প্রশিক্ষণে শুধুমাত্র একজন কৃষকই বারবার আসছেন, নাকি আমরা আসলে অনেক বেশি ডাইভার্সিফাইড কৃষককে আনার চেষ্টা করছি? মানে এই জায়গাগুলোতে কি আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আপনার কাছে? অবশ্যই আছে। আমাদের তো এই ধরনের কোনো ডাটাবেজ নেই। আমরা ধরেন প্রশিক্ষকেরও ডাটাবেজ নেই, প্রশিক্ষণার্থীরও ডাটাবেজ নেই। অথচ আজকের এই যুগে ডাটাবেজটা করা খুবই সহজ। আপনি একই কৃষক যে কথাটা বললেন, 10টা প্রকল্প ক্ষেত্রে 10টা প্রশিক্ষণ পেয়েছেন, আরেকজন হয়তো কিছুই পান নাই। তাহলে আমরা কিন্তু এটাকে খুব সহজেই একটা ডাটাবেজ করে ফেলতে পারি, সেন্ট্রাল, একবারে সারা দেশের কোন কৃষক কোন প্রশিক্ষণটা পেয়েছেন
কাকে দিয়ে কোনটা করানো যাবে, কাকে দিয়ে কোনটা করানো যাবে, প্রশিক্ষকেরও একটা ডাটাবেজ হতে পারে এবং তার কোয়ালিফিকেশন অনুযায়ী এটা করা খুবই জরুরি। আর না হলে আপনি যেটা বলছেন এটা হওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। আরেকটা বিষয় যে আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয় সে কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে আমি বিশেষ করে গ্যাপের কথাই যদি বলি, যে গ্যাপের ক্ষেত্রে আমরা জানি যেটা বাস্তবায়নের পর্যায়ে আছে, অনেকগুলো কমিটি আছে, এই কমিটিগুলো নিয়েও কিন্তু অনেকের ভিতরে অনেক রকমের কথা আছে। আপনার কাছে কি মনে হয় এই বিষয়গুলো? এটা আসলে বাংলাদেশ গ্যাপ বিষয়ে হয়তো আপনি বলেছেন, বাংলাদেশ গ্যাপ। দেখেন আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের দিক থেকে। আমরা দেখি যে আফ্রিকার দেশগুলোও কিন্তু 2011-12-13-তে তাদের এই গ্যাপ সার্টিফিকেশন শুরু করেছে, এবং আমাদের এশিয়ার অন্যান্য দেশ যেমন থাইল্যান্ড, ফিলিপিন, ভিয়েতনাম তারাও অনেক আগে শুরু করেছে। 2004 সাল থেকে থাইল্যান্ড শুরু করেছে কিউ গ্যাপ নামে, কোয়ালিটি গ্যাপ নামে, এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখি ইন্দোনেশিয়া এবং ইন্ডিয়া বেশ ভালো করছে গ্যাপে। আমরা এমনিতেই অনেক পিছিয়ে আছি। তারপরে যখন আমরা শুরু করলাম, আমরা একটা গ্যাপ পলিসি করেছি, উত্তম কৃষি চর্চা নীতিমালা, সেটি করেছি 2020 সালে। এরপরে আমরা গ্যাপের একটা স্ট্যান্ডার্ড তৈরি করলাম, সেটা করলাম 2023 সালে। 3 বছর লাগলো আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে, এবং সেই স্ট্যান্ডার্ডটিও কিন্তু অনেক জায়গায় সমন্বয়হীনতা আছে, অনেক জায়গায় রিপিটেশন আছে, এবং সেটি বাংলায় করা। এটা কিন্তু একটা বৈশ্বিক সার্টিফিকেট, আপনাকে মনে রাখতে হবে এটা এক্সপোর্টের সাথে রেলেভেন্ট। গ্যাপের যত ডকুমেন্ট হবে সব কিন্তু ইংরেজিতে করতে হবে, এবং এটা ওপেন অ্যাক্সেস থাকতে হবে ওয়েবসাইটে, যে কোনো বায়ার যে কোনো দেশ থেকে যাতে এটা সহজেই অ্যাক্সেসেবল হয় এবং সহজে দেখা যায়, তারা যেন আস্থায় রাখতে পারে, সেটি খুব জরুরি। এবং আমাদের যত ডকুমেন্ট হয়েছে গ্যাপের সবগুলো কিন্তু হয়েছে বাংলায়, এগুলো ইংরেজিতেও হয় নাই। 2 নম্বর যে বিষয়টা আপনি বললেন যে আমরা এই জায়গাটাতে কথা বলতে চাই, আমাদের এই কাঠামোগত সংস্কারটা খুব জরুরি। আজকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্কার নিয়ে কিন্তু কথা হচ্ছে। আমাদের বর্তমান যে গ্যাপ, যেটা বাংলাদেশ গ্যাপ করা হচ্ছে, এটা অনেক বেশি আমলাতান্ত্রিক এবং অনেক বেশি কমপ্লেক্সভাবে তারা করছেন। আমি একটা করে আপনাকে বলতে পারি, যেমন 3টা কমিটির কথা আপনি বলছেন। একটা হলো স্টিয়ারিং কমিটি, টেকনিক্যাল কমিটি, আর একটা হলো সার্টিফিকেশন কমিটি। প্রথমটাতে হলো 25 মেম্বার, পরেরটাতে 19 জন, পরেরটাতে 13 জন। আমরা যদি কমিটিগুলোর ক্ষেত্রে দেখি, সব ক্ষেত্রেই বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা কিন্তু এই কমিটির মেম্বার, সংস্থা প্রধানরা। এটা গবেষণা প্রতিষ্ঠান আছে, অন্যান্য প্রতিষ্ঠান আছে, সবাই সংস্থা প্রধান। অথচ টেকনিক্যাল কমিটি, এটা একটা টেকনিক্যাল বিষয়। গ্যাপ টেকনিক্যাল কমিটি হতে হবে গ্যাপের এক্সপার্টদেরকে নিয়ে, উত্তম কৃষি চর্চার যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে হবে কারিগরি কমিটি। এটা সংস্থা প্রধান হওয়ার কোনো যৌক্তিকতা এখানে নাই। কিন্তু আমাদের যে কালচারটা, সেটা হলো যে না, সব কমিটি সরকারি লোক হতে হবে, সরকারি লোকের বাইরে করা যাবে না, এবং সব সংস্থা প্রধান দিয়ে করতে হবে। তাহলে এটা একটা বড় প্রবলেম, বড় একটা সমস্যা আমার মনে হয়। আপনি যদি উত্তম কৃষি চর্চাকে সাস্টেনেবল, টেকসই করতে চান, প্রকল্প শেষ হয়ে যাবে কিন্তু আপনার এটা থেকে যেতে হবে, তাহলে অবশ্যই প্রাইভেট সেক্টরকে ইনভলভ করতে হবে। এবং আমি থাইল্যান্ড ঘুরে এসেছি গত বছর, আমি দেখলাম তাদের যে গ্যাপটা, যেখানে ফল ফসল চাষাবাদ হয় সেখানেই বিভিন্ন কোম্পানি তাদের প্যাক হাউস করে, এবং তাদের সাথে কৃষকদের একটা এগ্রিমেন্ট থাকে, তাদের প্রোটোকল অনুযায়ী তারা চাষবাস করে, এবং তারা আবার কিনে নেয়, বাকি প্রসেসিং তারা করে, তারা এক্সপোর্ট করে। তার মানে কিন্তু প্রাইভেট সেক্টর কিন্তু মূল একটা কি প্লেয়ার, মানে মূল একটা অনুঘটক। তাকে বাদ দিয়ে যদি আপনি এটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে প্রকল্প বাস্তবায়ন হবে, বাস্তবিক অর্থে কৃষিতে উত্তম কৃষি চর্চা টেকসই হবে না। আমি আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, এই যে পার্টনার যে প্রকল্পটি, যেটি এই বর্তমান সময়ে আমরা বলছি যে কৃষির ক্ষেত্রে সবচাইতে বড় একটি প্রকল্প, এবং এখানে আমাদের গবেষণা প্রতিষ্ঠান, সম্প্রসারণ বিভাগ সহ সবাই এই জায়গায় যুক্ত আছেন, কিন্তু এই সমস্ত জায়গাতেও কোনো প্রাইভেট সেক্টরকে যুক্ত করা হয়নি, বিশেষ করে মানে এই ধরনের কাজে। আমি যদি বলি যে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্টে বা প্রসেসিংয়ের এই সমস্ত জায়গাগুলোতে আপনার অভিজ্ঞতা কি? আমি যতটুকু শুনেছি, আপনি কি বলবেন? হ্যাঁ, এখানে প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্টটা আমার কাছেও কম মনে হয়েছে। আমার কাছে, আমি একটু আগে যেটা বললাম, এটা উত্তম কৃষি চর্চা হলো বাণিজ্যিক কৃষির একটা অনুষঙ্গ। অথচ বাণিজ্য এখানে যারা বাণিজ্য করবে তাদেরকেই মূল রোলটা প্লে করতে হবে, এবং তাদেরকে এখানে এঙ্গেজ করতে হবে, তাদেরকে আস্থায় আনতে হবে, এবং তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্যই কাজ করা হবে, এবং সরকার সেখানে তাদেরকে সহায়তা করবে। বাট মূল কাজটা কিন্তু প্রাইভেট সেক্টরকেই করতে হবে। সরকার কিন্তু ব্যবসা করবে না, সরকার কিন্তু নিজে এক্সপোর্ট করবে না, বাট এক্সপোর্ট করতে গেলে যে ফ্যাসিলিটিসগুলো লাগে সেগুলো উন্নয়নে কাজ করবে। যেমন এক্সপোর্ট করতে গেলে অনেকগুলো টেস্টিং সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেটগুলোর জন্য ল্যাব ডেভেলপ করে দিবে গভর্নমেন্ট, সেখানে সাবসিডি দিবে, ফি যাতে কম খরচ হয়, এই কাজগুলো সরকার করবে। আমরা আরেকটা বিষয় আপনাকে বলি, খুব মজার বিষয়,
দেখেন এটা সার্টিফিকেট, এটা কিন্তু সার্টিফিকেশন, এটা অডিট হয়, ইন্সপেকশন হয় এবং সার্টিফিকেট ইস্যু করতে হয়। এটা হলো থার্ড পার্টি অডিট। আমরা বলে থাকি অডিট 3 ধরনের হয়, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি এবং থার্ড পার্টি। এটা থার্ড পার্টি অডিট। কিন্তু আমাদের যে সার্টিফিকেশন বডিটা তৈরি করা হলো বাংলাদেশ গ্যাপের, এটার নাম দেওয়া হলো বাংলাদেশ এগ্রিকালচারাল সার্টিফিকেশন বডি, বিএসসিবি, এবং সেটা করা হলো ডিএইর অধীনে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশনের অধীনে। যেই ডিএই হলো উৎপাদনের সাথে জড়িত, সেই আবার সার্টিফিকেট ইস্যু করবে। আমাকে বুঝতে হবে এই সার্টিফিকেটটা কিন্তু আমাকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হইতে হবে। এখন আমি যিনি উৎপাদনের সাথে জড়িত, আমি যদি আবার অডিট করি, এটা কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যিনি উৎপাদন করছেন তিনি সার্টিফিকেট দিচ্ছেন। এখন আমি দুই একটি ফোরামে উপস্থিত ছিলাম এবং সেখানে কিন্তু এরকম একটা দাবি উঠেছিল যে গ্যাপের জন্য একটি সেপারেট বডি করা এবং একটি স্বায়ত্তশাসিত বডি করা, সেটির যৌক্তিকতা কতখানি, বা আপনি এই জায়গাটাতে কি মনে করেন যাতে এই সার্টিফিকেশনটা ঠিক মতো করা যায়, বা করাটা মানে কোনটা করা সঙ্গত হবে আপনার কাছে? আমার একটা সার্টিফিকেট দিলেই তো হবে না, আমার এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা থাকতে হবে। আমার বায়ারের কাছে, আমি যিনি ইম্পোর্ট করবেন তার কাছে এবং বিদেশের সেই প্রতিষ্ঠানগুলোর কাছে যদি আমার এই সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে এই সার্টিফিকেট একটা কাগজ ছাড়া আর কিছুই কিন্তু হবে না। সেই জায়গা থেকে আমার যেটা সুপারিশ সেটা হলো কৃষি পণ্যের সার্টিফিকেশন শুধুমাত্র গ্যাপ তা না, বাংলাদেশ গ্যাপ আছে, আবার কেউ যদি অর্গানিক সার্টিফিকেট করে সেখানে অন্য সার্টিফিকেশন রয়েছে, অথবা হেসাপ রয়েছে, হালাল রয়েছে, অনেকগুলো সার্টিফিকেশন রয়েছে। যতগুলো সার্টিফিকেশন রয়েছে সবগুলোকে মালয়েশিয়ার মতো ওয়ান স্টপ সার্ভিস, একটা আলাদা প্রতিষ্ঠান এবং এক জায়গায় সব সার্টিফিকেশনগুলো সে পাবে। এই ধরনের একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান যে অটোনোমাস হবে এবং সে থার্ড পার্টি হবে, যার সাথে কারো কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে না, সে তার ওখান থেকে অডিট হবে, নিরপেক্ষভাবে ইন্সপেকশন হবে। তখন কি হবে, আমার এই সার্টিফিকেটটার মূল্যায়ন অনেক বেশি হবে এবং বৈশ্বিকভাবে এই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য হবে। আরেকটি বিষয় আপনি জানেন যে গ্লোবাল গ্যাপের কথা আপনি শুনে থাকবেন। সারা পৃথিবীতে উত্তম কৃষি চর্চার যে সার্টিফিকেটটা গ্লোবাল গ্যাপ, সেটা কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য সব জায়গায়। আমাকে ভাবতে হবে যে বৈশ্বিক প্রেক্ষাপটগুলো আমাকে মাথায় নিতে হবে। যেমন থাইল্যান্ডে কিউ গ্যাপ 2004 সালে শুরু করে, এটা হলো কোয়ালিটি গ্যাপ, যারা আসিয়ান গ্যাপের আদলে গ্যাপ করেছে। আমাদের বাংলাদেশ গ্যাপটাও কিন্তু আসিয়ান গ্যাপের আদলে করা, কিন্তু পরবর্তীতে তারা দেখলো এই গ্যাপ সার্টিফিকেট দিয়ে বিদেশে এক্সপোর্ট করা যায় না, বায়ার রিকোয়ারমেন্ট ফুলফিল করে না। তখন তারা কি করলো, তাদের ভেজিটেবল এবং ফ্রুট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন একটা বিশ্ববিদ্যালয় ক্যাসেসাট ইউনিভার্সিটির সাথে যৌথভাবে আরেকটা সার্টিফিকেট তারা চালু করলো, সেটার নাম দিল তারা থাই গ্যাপ। এবং এই থাই গ্যাপকে তারা গ্লোবাল গ্যাপের সাথে বেঞ্চমার্কিং করলো। তারপরে এখন সারা পৃথিবীর সব মার্কেট তার জন্য ওপেন হয়ে গেল। এবং একইভাবে আমরা দেখলাম ইন্ডিয়াও তাই করলো। 2015 সালে সে ইন্ডিয়া গ্যাপ চালু করলো, 2023 সালে এসে তারা গ্লোবাল গ্যাপের সাথে বেঞ্চমার্কিং করলো। বেঞ্চমার্কিংয়ের একটা প্রক্রিয়া রয়েছে। এই বেঞ্চমার্কিং যখন আমি করব, তখন আমার গ্যাপ সার্টিফিকেট আর গ্লোবাল গ্যাপ সার্টিফিকেট ইকুইভ্যালেন্ট হবে। তখন আমার মার্কেট অ্যাক্সেসটা সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা এখন যে প্রক্রিয়ায় আছি, এই প্রক্রিয়ায় বেঞ্চমার্কিংটা অনেক কঠিন এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সুতরাং আমাকে মাথায় রাখতে হবে দীর্ঘমেয়াদী ভবিষ্যতের কথা চিন্তা করে, মার্কেটের কথা চিন্তা করে আমাকে বর্তমান কাঠামো থেকে বের হয়ে আসতে হবে এবং গ্লোবাল যে এক্সপিরিয়েন্সগুলো আছে বিভিন্ন দেশের, সেই এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি ঠেকে শিখতে চাই না, আমি দেখে শিখতে চাই। সেই জায়গাটা গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার বলেছেন যে ঠেকে শিখতে চাই না। এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা সবসময় বলছি যে আমাদের কৃষি পণ্য রপ্তানির ক্ষেত্রে আমাদের অনেক বেশি প্রতিযোগী প্রতিষ্ঠান আছে, প্রতিযোগী দেশ আছে, অথচ আমরা তাদের কাছ থেকে অনেকখানি পিছিয়ে আছি এবং তাদের কাছাকাছিও আমরা যেতে পারিনি। তাহলে তো সেই প্রতিযোগিতায় টিকে থাকাটা আমাদের জন্য খুবই কঠিন। তাহলে এই মুহূর্তে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা দেখলাম বা আপনার যে সুপারিশগুলো আপনি বললেন, পাশাপাশি আপনি আর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত যাতে আমরা এই জায়গাটিতে একটি মান অর্জন করতে পারি এবং আমরা সত্যিকার অর্থে এথনিক মার্কেটের পাশাপাশি আমরা যাতে মেইন স্ট্রিম মার্কেটে আমাদের পণ্যগুলোকে নিয়ে যেতে পারি? আপনার তরফ থেকে যদি আপনি আমাদেরকে কিছু পরামর্শ দেন, শুধুমাত্র এই গ্যাপের এই পয়েন্টের থেকে না, আমি বলছি আরও সার্বিক সবগুলো বিষয় মিলে। এখানে কয়েকটি বিষয় রয়েছে। একটা বিষয় বলি, বাংলাদেশ থেকে 30 থেকে 35টি দেশে শাকসবজি ফলমূল রপ্তানি হয় এবং সেই রপ্তানির পরিমাণ খুবই কম। আমাদের মোট টোটাল কৃষি পণ্যের রপ্তানি হলো $1 বিলিয়ন, যেটি আমরা $10 বিলিয়ন উন্নীত করা সম্ভব। আমরা দেখি যে এই যে শাকসবজি ফলমূল যেটা রপ্তানি হয়, সেটা সারা পৃথিবীর 0.1%ও কিন্তু আমরা এক্সপোর্ট করি না, কিন্তু সেটার মার্কেট কিন্তু অনেক বড়, $550 বিলিয়ন একটা মার্কেট, অনেক বড় মার্কেট আছে। আমাদের প্রসপেক্ট রয়েছে, ডেফিনেটলি আমাদের একটা ভালো প্রসপেক্ট আছে।
যে জায়গাটাতে সমস্যা সেটা হলো যে আমাদের এই ক্যাপাসিটি বিল্ডিং, দক্ষতার উন্নয়ন। একসময় মনে করা হতো যে কৃষকের পক্ষে কি এতগুলো কমপ্লায়েন্স মানা সম্ভব, এতগুলো নিয়মকানুন মানা সম্ভব, এটা কঠিন কিনা। আমরা দেখেছি যে বাংলাদেশে এখন 4টা সার্টিফিকেট রয়েছে গ্লোবাল গ্যাপের। একটা হলো এয়ার মালিক, ওদের 2টো সার্টিফিকেট রয়েছে, একটা হলো মালিক ফ্রেশ আর একটা হলো মালিক ফার্ম ফ্রেশ, 2টো সার্টিফিকেট, একটা একক সার্টিফিকেট, একটা হলো দলীয় সার্টিফিকেট। আমরা এসিআই লজিস্টিকের সার্টিফিকেট রয়েছে, সোনারগাঁও ইন্টারন্যাশনাল আমের উপর সার্টিফিকেট নিয়েছে, আমরা অ্যাপেক্স অ্যাগ্রো দেখেছি আলুর উপর সার্টিফিকেট নিয়েছে, এবং মালিক ফার্ম কিন্তু 11টা ভেজিটেবল 2টা ফলের উপর সার্টিফিকেট নিয়েছে। এবং সেখানে আমাদের একটা বড় লার্নিং আছে। সেই লার্নিংটা হলো যে আমাদের যে প্রান্তিক কৃষক, আমাদের যে কৃষকরা, তারা কি এটা পারবে কিনা। আমরা দেখলাম যে এবার গত বছর তারা গাইবান্ধা এবং বগুড়ার 80 জন কৃষককে সার্টিফিকেট নিয়ে দিয়েছে, 80 জন কৃষক, এবং তারা আমাদের প্রথাগত কৃষক। এবং সে অডিটটা করেছে কিন্তু শ্রীলঙ্কা থেকে একজন এসে, একজন বিদেশি অডিটর অডিট করেছে, তারপরও তারা এটাতে উতরে গিয়ে সার্টিফিকেট পেয়েছে। এটা হলো আমাদের জন্য একটা শিক্ষা যে আমাদের যে বর্তমান যে ব্যবস্থা, বর্তমান যে কৃষক, তাদেরকে যদি আমরা প্রশিক্ষণ যথাযথভাবে দিতে পারি তাহলে এই সার্টিফিকেট পাওয়া অসম্ভব না, এটা আমাদের জন্য সম্ভব এবং এটা করা যায়। কিন্তু আমাদের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে সেটা হলো এই যে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়া, সেটি গুরুত্বপূর্ণ, তাদেরকে সাপোর্ট দেওয়া। আপনি এক এক জায়গায় এক এক জিনিস, ওয়ান স্টপ সার্ভিস নাই। কৃষক কিন্তু এত হ্যাসেল নিতে চায় না, সে এক জায়গায় সব চায়। এই ওয়ান স্টপ সার্ভিসটা আপনাকে কৃষকের জন্য করে দিতে হবে। তাকে যে উত্তম কৃষিচর্চা যে করবে তাকে একটা আলাদা সাবসিডি দিতে হবে, তাকে উৎসাহিত করতে হবে। তারপরে যারা এক্সপোর্ট করবে, এই যে ব্যবসায়ীরা, সে তো এক্সপোর্টের একটা ভালো এনভায়রনমেন্ট লাগবে, তাই না? আপনি দেখেন ওই যে শ্যাম্পুর কোথায়, অনেক দূরে গিয়ে সেন্ট্রাল প্যাক হাউস, আপনার এয়ারপোর্ট কোথায়, শ্যাম্পুর কোথায়। আপনি একটু চিন্তা করেন আমার পুরো এনভায়রনমেন্টটা কি আমার জন্য কনভেনিয়েন্ট কিনা। তারপরে আপনার কোল্ড চেইন ম্যানেজমেন্ট নাই, আমার এয়ারপোর্টে আমার কোল্ড চেইন ম্যানেজমেন্ট সব জায়গায় যন্ত্রপাতিগুলো ঠিক থাকে না, যন্ত্রপাতি ঠিক থাকে না। আপনি তো এগুলো খুব ভালো করে জানেন। আমাদের ডেডিকেটেড কোনো কার্গো বিমান নাই, আমরা কোথায় পাঠাই, আমাদের যে যাত্রীবাহী বিমানে করে আমরা ওই কার্গো স্পেসে পাঠাই, এবং সেখানেও কিন্তু আপনাকে ওই অন্য প্রোডাক্টগুলো প্রায়োরিটি পায়। যখনই জায়গা থাকে না, কৃষিপণ্য অফলোড হয়ে যায়, বাদ দিয়ে দেয়। অথচ কৃষিপণ্য কিন্তু পেরিশেবল প্রোডাক্ট, তাই না? এটা পেরিশেবল, এটা কিন্তু রেখে দেওয়া যায় না। আর এখন যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা কি, কারণ বাজারে সবজি আসে, সেখান থেকে বেছে বেছে নিয়ে আমি প্যাক করে পাঠিয়ে দিচ্ছি। কিন্তু রপ্তানিমুখী কৃষি কিন্তু এটা না। রপ্তানিমুখী কৃষি মানে ওই মার্কেটকে টার্গেট করে ওই মার্কেটের যে চাহিদা সে অনুযায়ী আমি ব্যবস্থাপনা নিয়ে ওই মার্কেটের জন্যই পণ্য তৈরি করি। খুবই খুবই চমৎকার বলেছেন যে আসলে সেখান থেকে তো পণ্য নিয়ে আমি রপ্তানি, না এটা হবে না। আর এমনি এটা সত্যি কথা যে এখানে যে নীতির যে সংকটগুলো রয়েছে সেই জায়গায় আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচে যেতে হবে, যাতে আমি সামগ্রিকভাবে আমরা যাতে কাজটা করতে পারি ঠিক মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন, এবং আমার ধারণা যে আজকে দর্শকরাও অনেক রকমের তথ্য পেয়েছে, এবং আগামীতে নিশ্চয়ই যারা রপ্তানি করতে চান তারা এই গ্যাপের যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করবেন, সার্টিফিকেশন নেওয়ার চেষ্টা করবেন, এবং সরকারের যে জায়গাগুলোতে সংশোধনের স্কোপ আছে বা সংস্কারের স্কোপ আছে তারাও হয়তো সেই জায়গাগুলোকে হাত দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নোমান সাহেব, এবং আশা করি আগামীতেও হয়তো কখনো আপনার সাথে কথা হবে। প্রিয় দর্শক, আমরা দীপ্ত কৃষি সংলাপ শুনছিলাম, পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং co-sponsored by AR Malik Seeds। আমরা এরকম অনুষ্ঠান নিয়ে আগামীতে আবারও হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।